শুরু করছি বাংলা বলছে। অবশেষে এই দীর্ঘ এক মাস এক সপ্তাহের যে ডোর টু ডোর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া, তারপর খসড়া তালিকা প্রকাশ হয়েছে, খসড়া ভোটার লিস্ট প্রকাশ হয়েছে, যেখানে 58 লক্ষেরও বেশি নাম বাদ গেছে প্রাথমিকভাবে এই খসড়া তালিকায়। আর এরপরে তৃণমূল কংগ্রেস তারা সুর চড়িয়ে প্রশ্ন তুলছে, নিশানা করছে বিজেপিকে যে এই যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ দেওয়ার কথা হয়েছিল, সেই রোহিঙ্গারা গেল কোথায়? যে 58 লক্ষের একটু বেশি নাম বাদ গেছে, তাদের মধ্যে কি সত্যি রোহিঙ্গা রয়েছে? কারণ আমরা দেখেছি যে গত কয়েক মাসে নির্দিষ্টভাবে বলতে গেলে এই রোহিঙ্গা শব্দটা প্রায় পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায়, চায়ের থেকে আড্ডার থেকে সর্বত্র সেটা একটা ভীষণ ফ্যামিলিয়ার, ভীষণ কমন একটা শব্দ হয়ে উঠেছিল। এবং বিভিন্ন জায়গায় সেখানে নাকি রোহিঙ্গা খুঁজে পাওয়া যাচ্ছিল, যাদের দেখেই মনে হচ্ছিল যে না, এরা বোধহয় পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তাদের রোহিঙ্গা বলে দেখে দেওয়া হচ্ছিল। এরকম একটা আবহে দাঁড়িয়ে এবার বিজেপিকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন যে কজন রোহিঙ্গার নাম বাদ গেল এই 58 লক্ষ, এই যে 58 লক্ষ বাদ গেছে খসড়া তালিকায় তার মধ্যে। আর এরই মধ্যে আমরা দেখলাম যে গতকাল রাতে বিধ্বংসী আগুন লাগলো নিউ টাউনের একটি এলাকায়, যেখানে আগুন লাগা, যে ঝুপড়িতে আগুন লেগেছে, এই সমস্ত পুরে ছারখার হয়ে গেছে। প্রশ্ন উঠেছে যে নিউ টাউনের ওই ঝুপড়িগুলিতে আগুন লাগা সেটা কি নিছকই কাকতালীয়? কারণ আমরা দেখলাম যে কালকে রাত থেকে বিজেপির তরফ থেকে সুর চড়া করা হচ্ছে যে যখন থেকে হিয়ারিং শুরু হওয়ার কথা ঠিক তার আগে এই ঝুপড়ি পুড়ে যাওয়া সেটা আসলে উদ্দেশ্য প্রণোদিত, এবং ওই ঝুপড়িগুলিতে বাংলাদেশি কোট আনকোট রোহিঙ্গাদের বাস ছিল, এবং সে কারণে আড়াল তৈরি করতে এই পুড়ে যাওয়ার কোট আনকোট নাটক বলে বিজেপির বক্তব্য। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন মিতা চক্রবর্তী, তৃণমূলের পক্ষ থেকে সম্রাট চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে স্নেহায়ন সরকার এবং সিপিআইএমের পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি। আমি প্রতিবেদনে চোখ রাখবো, তার আগে ছোট করে সবার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। স্নেহায়ন, কত রোহিঙ্গা বাদ গেছে, কি ইনফরমেশন তোমার কাছে আছে? দেখো মুপিয়াদি, 16 তারিখ যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে খসড়া তালিকা, এখনো কিন্তু ফাইনাল লিস্ট বেরায়নি। এবং আমি বলছি এই যে খসড়া তালিকা নিয়ে তৃণমূল যদি এতই কনফিডেন্ট হয়, এতই যদি একটা হ্যাপি-গো মুড তৃণমূলের মধ্যে থাকে, তাহলে স্বয়ং মুখ্যমন্ত্রীর কেন্দ্রে যে প্রায় নামগুলো বাদ গেছে, তাহলে আবার তাদের বিএলএ2দের বাড়ি বাড়ি গিয়ে আবার এই ম্যাপিংটা করার কথা বলা হতো না। বিষয়টা হচ্ছে গিয়ে যে এই লিস্টটা যেটা বেরিয়েছে, এখানে এখনো অবধি ডেট, এখানে এখনো অবধি শিফটেড, এখানে এখনো অবধি ডুপ্লিকেট ভোটার, এদের লিস্ট বেরিয়েছে। বাকি যেগুলো আছে, যারা ধরে নিন শ্বশুরকে বাবা বানিয়েছে, শাশুড়িকে মা বানিয়েছে, যারা মুর্শিদাবাদে একটা নতুন করে বাবা তৈরি করেছে, 15 বছরের নিচে প্রায় 2.5 লক্ষ ছেলে বাবা হয়েছে, এগুলো তো এখনো হয়নি ম্যাপিং, এগুলো তো হিয়ারিং হবে। তৃণমূল এত আনন্দিত হওয়ার কিছু নেই। তৃণমূলকে এই যে প্রায় 300-র মতো ক্যাম্প করে এই যে ব্যাকডেটেড বার্থ সার্টিফিকেট বিলি করা হয়েছে, সেইগুলোকে তো প্রুফ করতে হবে। আমি আসবো এ প্রসঙ্গে, তবে আমি সম্রাটের কাছে বা মিতাদির কাছে বা সব্যসাচীর কাছে যাওয়ার আগে চোখ রাখবো প্রতিবেদনে। এসআইআর করে বিজেপি আরো গেছে 60-65 এর মাসে 2 মাস চলবে, 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন। বিহারে হাতে করি, বাংলায় সরাসরি ফাইনাল। 2 মাসের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার কাজ শেষ। ভোটার তালিকা থেকে চেঁচে পুছে বাংলাদেশি নাম বাদ দেওয়ার ঘোষণা, কিন্তু সত্যি কি বাদ গেল? हम संवैधानिक प्रक्रिया कर कर डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पूरा करना। मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, 7 हो गए, आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হতেই ফের সপ্তমে রোহিঙ্গা রাজনীতি, অনুপ্রবেশকারী নিয়ে দাড়ি টানাটানি। নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে ভোটার তালিকা থেকে বাদ গেছে 58,20,898 জনের নাম। বাদ যাওয়া নামের মধ্যে মৃত ভোটার রয়েছেন 24,16,852 জন। স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,88,076।
নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038। ভুয়ো ভোটারের সংখ্যা দেখানো হয়েছে 1,38,328। পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা নতুন নয়। অনুপ্রবেশ বরাবরই এখানে রাজনৈতিক হাতিয়ার, তার সঙ্গে জুড়েছে রোহিঙ্গা। 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। খসড়া তালিকায় দেখা যাচ্ছে বাদ যাওয়া ভোটারের সিংহভাগই হয় মৃত, নয়তো স্থানান্তরিত। তথাকথিত অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গাদের কোনো চিহ্ন নেই। যাদের নাম তালিকা থেকে বাদ গেছে তালিকাটা প্রকাশ করুন, এবং সীমান্তবর্তী এলাকায় কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ করে, বিহারেও তালিকা প্রকাশ করতে পারি, আমরা চাই তালিকা প্রকাশ করা। ये बता रहा हूँ 14 फरवरी शाम तक आपको मिल जाएगा कितना घुसपैठिया है, कितना डेथ है, कितना फर्जी है, कितना डबल ट्रिपल एंट्री है, कितना फेक है, सब मिल जाएगा। हड़बड़ी का कोई बात नहीं है और अभी इसको खुलासा करने का कोई जरूरत नहीं है। রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণই হোক বা সৌজন্যের হাসি ঠাট্টা, সর্বত্র বিজেপিকে রোহিঙ্গা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার থেকেই নো ম্যাপিং ভোটারদের নোটিশ পাঠানোর কাজ শুরু। 23শে ডিসেম্বর থেকে শুনানি শেষে তৈরি হবে চূড়ান্ত ভোটার তালিকা। 26শে ভোটের খেলা যদিও এখনই শুরু হয়ে গিয়েছে। কলকাতা টিভি। মিতাদির কাছে আসি। মিতাদি, তাহলে এই রোহিঙ্গা 1 কোটি রোহিঙ্গা, কেউ বলেছেন, কেউ আরও বেশি বলেছেন, যদিও রোহিঙ্গাদের যে গোটা বিশ্বের জনসংখ্যা সেটা 16-17 লাখের মতো। প্রশ্ন হচ্ছে, এটা কি আসলে একটা পলিটিক্যাল রেটরিক? দেখুন, আমাদের এখানে না ভোটের বাজার এলে ভোটের বাজার গরম করার জন্যে অনেক কেন্দ্রীয় সংস্থা এসে যায়, আর যেই ভোট মিটে যায় কেন্দ্রীয় সংস্থারাও টাটা গুড বাই বলে তারা ফেরত চলে যান। এটা বাঙালি দেখে দেখে বাঙালির অভ্যেস হয়ে গেছে। এখন তার সাথে একটা নতুন সংযোজন হয়েছে। সংযোজনটা কি? যে এখন কখনো বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, কখনো বাঙালিকে রোহিঙ্গিয়া বলা হচ্ছে। আমরা এসআইআর এর প্রসেসের আগে শুনলাম যে এখানে নাকি 1 কোটি রোহিঙ্গিয়া আছে, 1,20,00,000 বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। কি করে তারা এলেন বর্ডার টপকে আমরা জানি না, কারণ এটা তো বিএসএফ এবং হোম মিনিস্টার অমিত শাহ দেখার কথা। কিন্তু পরবর্তীকালে যখন এই বিশাল বিশাল সংখ্যাগুলো আমরা শুনলাম এবং এসআইআর প্রসেসের পরে যখন আমরা এখন জিজ্ঞেস করছি ঠিক কত লক্ষ অনুপ্রবেশকারী পাওয়া গেছে, কোটি তো হতে পারে না, তার কিন্তু কোনো সঠিক জবাব আমরা পাচ্ছি না। কিন্তু এর থেকেও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আমরা জানি যে 3 ডিসেম্বর অবধি 50 লক্ষ ইনিউমারেশন ফর্ম জমা পড়েনি, যেগুলো কালেক্ট করা যায়নি। কিন্তু তারপরে আমরা দেখলাম 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর অবধি এই সংখ্যাটা বাড়লো 50 লক্ষ থেকে 58 লক্ষ, মানে 8 লাখ নাম আরও বেশি বাদ পড়লো ভোটার তালিকা থেকে। এবার আমরা জানি যে তখন একটা রিভেরিফিকেশন প্রসেস চলছিল, অর্থাৎ পুনরায় যাচাই করা হচ্ছিল কিছু কিছু নামকে, এবং সেই রিভেরিফিকেশন প্রসেসের গাইডলাইন যখন আমরা জানতে চাই তখন কিন্তু আমরা কোনো স্বচ্ছ গাইডলাইন পাইনি। অর্থাৎ 24শে জুন এবং 27শে অক্টোবর এসআইআর অর্ডার যেটা পাবলিশ হয়েছিল, সেই এসআইআর অর্ডারে এই রিভেরিফিকেশন প্রসেসের কোনো গাইডলাইন পরিষ্কারভাবে জানানো হয়নি। এটা আমার প্রথম সাবমিশন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা কি দেখলাম যে আরবান কনস্টিটুয়েন্সিস যেগুলো শহরে কেন্দ্র, সেখানে অনেক বেশি পার্সেন্টেজ ভোটারের নাম বাদ পড়লো গ্রামীণ এলাকার তুলনায়। মানে যদি আমি কিছু ডেটা দিই, যেমন উত্তর কলকাতায় আমার মনে হয় 26% ভোটার বাদ পড়েছে, দক্ষিণ কলকাতায় 4টে অ্যাসেম্বলির উপরে 24% লোকের নাম বাদ পড়েছে, হাওড়াতে আমার মনে হয় 16% লোকের নাম বাদ পড়েছে। এরকম অনেকগুলো আমরা আরবান কনস্টিটুয়েন্সিতে দেখলাম যে অনেক বেশি হায়ার পার্সেন্টেজ অফ ডিলিশন হয়েছে। কিন্তু যখন আমরা স্টেটের অ্যাভারেজ দেখছি, দ্য স্টেট অ্যাভারেজ হচ্ছে 7.6%। অনেকে বলতে পারেন যে শহরে এলাকা থেকে বেশি মাইগ্রেন্ট ওয়ার্কাররা যাচ্ছেন, কিন্তু আমরা জানি যে পরিযায়ী শ্রমিকের যে সমস্যাটা রয়েছে, যে আমাদের এখান থেকে শ্রমিকরা বাইরে অন্য রাজ্যে যায় কাজ করতে, সেটা কিন্তু গ্রামীণ এলাকা থেকেও যায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যায়।
তো আমরা এই ডিসক্রিপেন্সির আমি আসবো এই প্রসঙ্গে আরো ব্যাপারটাও বিশদে যা আসবো। বুঝতে পারলাম না। আমি সম্রাটের কাছে আসার আগে সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী 58 লক্ষ যে প্রাথমিক যে খসড়া তালিকা, সেখানে 58 লক্ষের কিছু বেশি নাম বাদ পড়েছে। পয়েন্ট হচ্ছে রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গা নাম কি বাদ পড়েছে? মৌপিয়াদি প্রথমত এই যে এসআইআর কাজ হয়েছে, এসআইআর এর গোটা প্রক্রিয়াটা যদি তারা বলেন যে এটা রোহিঙ্গা ধরার প্রক্রিয়া ছিল, তাহলে এটা সবচেয়ে বড় মিথ্যাচার। বিজেপি বলছে কিন্তু নির্বাচন কমিশন কোথাও বলছেন না এটা রোহিঙ্গা ধরার প্রচার। আমরা নিজেরা সুপ্রিম কোর্টের এই মামলায় যুক্ত আছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এটা ভোটার লিস্ট রিভিশনের কাজ হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। রোহিঙ্গা ধরার কাজ না নির্বাচন কমিশনের না কোনো রাজনৈতিক দলের। রোহিঙ্গা যদি ভারতবর্ষের মধ্যে প্রবেশ করে থাকে তার দায় কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঝেড়ে ফেলতে পারে না, যার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ। তাহলে প্রথম, যদি বিজেপির পক্ষ থেকে এই ধরনের দাবি করা হয় রোহিঙ্গা বাদ পড়বে, এরকম যদি আশা তারা করে থাকেন যেগুলো বাদ পড়ে যাবে, নির্বাচন কমিশন যদি লিস্ট দেয় তার মধ্যে যদি আদৌ রোহিঙ্গা থাকে, তাহলে তারা নিজেরাই এই গোটা বিষয়টাতে দে হ্যাভ বিন ডিফ্রডেড বাই দেয়ার মিনিস্টার। এটা হচ্ছে না, এরকম কোনো সম্ভাবনা নেই। এবং এটাও সত্য, বারবার সুপ্রিম কোর্ট বলছেন কোনো ভ্যালিড ভোটার যদি বাদ পড়ে থাকেন তাহলে আপনারা আসুন। যেমন আমার কাছে আজকে একজন এসেছেন, 2002 সালের তালিকায় তার নাম আছে, 2025 সালের তালিকায় তার নাম আছে, কিন্তু এনুমারেশন ফর্ম তিনি পাননি। মানে দিজ আর দি এক্সেপশনস। ফলে গোটা প্রক্রিয়ায় যদি যেই মাত্র তারা বলবেন রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, তখনই তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ফেলিয়ার, তারা অ্যাডমিট করছেন। বর্ডার সিকিউরিটি কেন্দ্রীয় সরকারের দায়িত্বে, তারা অ্যাডমিট করছেন। দুই, তারা যেটা বলছেন যে কথাটা নির্বাচন কমিশন বলছেন না, তাদের মুখে বিজেপি বসিয়ে দিচ্ছেন। 2 নম্বর যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ডেটা নিয়ে নির্বাচন কমিশন আদৌ কিছু করতে পারবেন? এরকম কোনো উদ্দেশ্য নির্বাচন কমিশনের আছে? এই ডেটা কোথাও তারা ব্যবহার করতে পারবেন? আইন বলছে না। তার কারণ নির্বাচন কমিশন তাদের ডেটা অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে শেয়ার করবেন কি করবেন না, এটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের পরবর্তী যে জাজমেন্ট আসবে তার উপর। এবং আমরা জানি আমাদের দেশে যে রাইট টু প্রাইভেসির যে জাজমেন্ট আছে সেই অনুযায়ী এই ডেটা ব্যবহার করার ক্ষেত্রে বাধা থাকবে। তাহলে নির্বাচন কমিশন নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের একটা দপ্তরের কাজ করে দিচ্ছেন না। আসলে রাজনৈতিকভাবে বাজার গরম করা ছাড়া এটার কোনো উদ্দেশ্য নেই। কোনো অনুপ্রবেশকারী যদি ভারতবর্ষের মধ্যে ঢুকে থাকেন তাহলে ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা আছে তাকে নির্দিষ্টভাবে চিহ্নিতকরণ করা এবং তাকে অন্য দেশে পাঠানোর প্রক্রিয়ায় আইনসঙ্গতভাবে, নিশ্চয়ই ওই সোনালী বিবির মতন ওই পুশব্যাক করার মতন বেআইনি পুশব্যাক করার অমানবিক পদ্ধতিতে নয়, সেটা অন্তত যদি তারা করতে পারেন তাহলে এই কথাগুলোর কোনো মূল্য হয়। আদারওয়াইজ এটা সম্পূর্ণ মূল্যহীন একটি বক্তব্য। বরং এই যাদের নাম বাদ পড়লো তাদের ক্ষেত্রে আগামী দিনে লড়ার অনেকটাই সুযোগ থাকছে। এখনো পর্যন্ত আইন যা বলছে সেখানে তারা পাবেন। অর্থাৎ কোনো ভ্যালিড ভোটারের নাম বাদ গেলে আমরা যারা রাজনৈতিক দল আছি আমরা নিশ্চিতভাবেই সেটা চেষ্টা করব সেই নামগুলো যাতে যুক্ত হয়। আমি আসবো, আমি সম্রাটের কাছে আসি। একদিকে যেমন সম্রাট বিজেপি রোহিঙ্গা 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 করে সুর চড়াচ্ছিল, আবার অন্যদিকে তোমরা সমানে বৈধ ভোটারদের বাদ চলে যাবে, একটা ভীষণ একটা অনেকেই প্রশ্ন তুলছিলেন যেটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে কিনা। ফাইনালি তো খসড়া তালিকা প্রকাশ পেয়েছে, ডেফিনেটলি 58 লক্ষের কিছু বেশি নাম বাদ গেছে, কিন্তু সেখানে এখন হিয়ারিং শুরু হবে যে 30 লক্ষ ভোটার, সেটা নিয়ে একটা সেখানে ডেফিনেটলি হিয়ারিংয়ের পর সেটা ফাইনাল যে যে তালিকা সেটা প্রকাশ পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তোমরাও তো তাল ঠুকছিলে যে বৈধ ভোটার একদম দলে দলে যারা বাংলার বৈধ আবাসিক, যারা ভারতের বৈধ নাগরিক তাদের বাদ দিয়ে দেওয়া হবে এবং বেছে বেছে বাদ দেওয়া হবে। এটার লক্ষ্যই হচ্ছে এই এসআইআর হচ্ছে কি সাইলেন্ট ইনভিজিবল রিগিং ইত্যাদি। দেখো, প্রথমে বলি তুমি শুরুটা এখান থেকে করেছিলে একদম প্রারম্ভিকটা, যে 1 মাস 7 দিন
এই 1 মাস 7 দিন ধরে আমরা দেখলাম যে ছাত্ররা শিক্ষককে খুঁজে বেরিয়েছেন, শিক্ষক ভোটার খুঁজে বেরিয়েছেন, ভোটাররা তাদের বাবা মাকে খুঁজে বেরিয়েছেন, আর ইলেকশন কমিশন বিজেপি রোহিঙ্গা খুঁজে বেরিয়েছে। আমি প্রথমে আসি যে কথাতে, যে সরাসরি যে কথাটা যে বললে তুমি যে বৈধ ভোটারের নাম, আমি দুটো রেফারেন্স দিই। একটা হচ্ছে বেহালা পশ্চিম 20 জন মৃত ভোটার যারা জীবিত আছে। আমি দুজনের নাম বলি, অনেক সময় দেবে না তুমি। 20 AJK পাল রোড এর বাসিন্দা সুখদেব রায়। সুখদেব রায় তার এনুমারেশন ফর্ম আসেনি, কিন্তু তার মায়েরটা এসছে, যিনি মৃত। পার্ট নাম্বার 69 14 নম্বর রায়বাহাদুর রোডের বাসিন্দা মামুনি দাস 101 নম্বর পার্ট, মৃত বলে চিহ্নিত, কিন্তু তিনি 2024-এ ভোট দিয়েছেন। 2025-এর যেটা ভোটার লিস্ট তাতে তার নাম আছে, কিন্তু বিএলওর কাছে তার এনুমারেশন ফর্ম আসেনি। সরাসরি আমরা রোহিঙ্গা প্রসঙ্গ, যেখানে শেষ 5-6 মাস ধরে যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে, 1,20,00,000 রোহিঙ্গা, 1,20,00,000 নাম বাদ যাবে সেটা কিন্তু বলা হয়নি। 1,20,00,000 রোহিঙ্গা শুভেন্দু অধিকারী বললেন, বিরোধী দলনেতা। দেশের প্রধানমন্ত্রী বললেন ঘুষপেটিয়া, অমিত শাহ বললেন ঘুষপেটিয়া রোহিঙ্গা, গিরিরাজ সিংরা বললেন ঘুষপেটিয়া রোহিঙ্গা। তা শুভেন্দু অধিকারী 1,20,00,000, আর বিজেপির নতুন সভাপতি, রাজ্য সভাপতি, কমিটি না করতে পারা রাজ্য সভাপতি, তার 1 কোটি। আসলে শ্মশানে পুরোহিত বদল হলে দলে দলে লোকে শ্মশানে চলে যায় না, বক্তব্যটা একই থাকে। তাহলে প্রশ্ন এখানে দুটো। এক, যদি সত্যি 1,20,00,000 রোহিঙ্গা থেকে থাকে, তাহলে এটা স্বরাষ্ট্র মন্ত্রকের বিশাল ব্যর্থতা। 2, যদি সত্যি 1,20,00,000 রোহিঙ্গাকে চিহ্নিত না করা যায়, তাহলে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। দেশের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলুক যে রোহিঙ্গা কোথায়। বিহারের কথা বলি, হয়ে গেল তো, আমাদের এখানে নয়, আরও সময় আছে। বিহারে কতগুলো রোহিঙ্গা পাওয়া গেছিল। দেখো, আমরা রিভিশনের বিপক্ষে কোনোদিনও ছিলাম না। শেষ উপনির্বাচন, যেটা কালীগঞ্জের উপনির্বাচন, তোমার মনে থাকবে যে প্রায় 8,000 নাম বাদ গেছিল। কোথায় দেখেছো তৃণমূল কংগ্রেসের কাউকে প্রতিবাদ করতে? কিন্তু এই যে এসআইআর, যার ফলে এখনো পর্যন্ত প্রায় 40 জন মানুষ মারা গেলেন, সেই মৃত্যু এখনো পর্যন্ত, এই যে 58 লক্ষ, স্নেহান একটু আগে বলছিল যে, বা শুভেন্দু অধিকারীর যেটা প্যাকেজ দেখালে সেখানে বলছে সময় 14 তারিখ দেখাবেন। এই 58 লক্ষের মধ্যে বহু মানুষ রয়েছে যারা পরবর্তীকালে তাদের নাম তুলতে পারবেন, কারণ তারা বৈধ ভোটার, তাদেরকে নিয়ে আমাদের লড়াই। একটু দেখাই যে বাংলায় কতবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, কতজন অনুপ্রবেশকারী গ্রেফতার। কেন্দ্রের থেকে এ নিয়ে তথ্য জানতে চায় তৃণমূল কংগ্রেস। সাংসদ জগদীশ বসুনিয়া এবং শর্মিলা সরকারের প্রশ্নের জবাবে পরিসংখ্যান দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তথ্য আমরা তুলে ধরেছি। আমি আরও বিশদে সেই সম্পর্কে আলোচনায় যাব, এবং একই সঙ্গে নিউ টাউনে ঝুপড়িতে আগুনকে কেন্দ্র করে ইতিমধ্যে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে তাতেও চোখ রাখবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে নিউ টাউনের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডেও এসআইআর রাজনীতির ছোঁয়া। অনুপ্রবেশকারীদের আস্তানা এসআইআরে নাম তোলাতেই অগ্নিকাণ্ডের ছক বলে অভিযোগ করছে বিজেপি। আগুনে সর্বহারাদের রোহিঙ্গা বলে দাগিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, এমনই পাল্টা অভিযোগ তৃণমূলের। সন্ধ্যেতে ভয়াবহ আগুনের গ্রাস। নিউ টাউনের ঘুনিতে পুড়ে খাক কয়েকশো ঝুপড়ি। আগুনের শিখা দেখা যায় বহু দূরের বিশ্ব বাংলা গেট থেকেও। দমকলের রাতভর চেষ্টায় আগুন আয়ত্তে আসে। নিউ টাউনের আগুনের এই আঁচ গিয়ে লাগে রাজ্য রাজনীতিতে। এসআইআর সঙ্গে বাংলাদেশি বিতরণের আবহ, আগুন হুহু করে ছড়াতে থাকে রাজনীতির অন্দরে। সমাজ মাধ্যমে বিজেপির আইটি সেল প্রধানের দাবি, অগ্নিকাণ্ডের কবলে পড়া 6 বুথ নিয়ে কিছু তথ্য। 850 জনের নাম এসআইআরে বাদের তালিকায়, যাদের মধ্যে 450 জন মুসলিম নিখোঁজ। এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবৈধ ভোট ব্যাংক ধসে যাচ্ছে। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি জিহাদি ওখানে ছিল, ওদের ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হলো। এবার বলবে আর কোনো কাগজপত্র নেই, সব পুড়ে ছাই। এবার ওই ডেস্ক থেকে শুনানির সময় কাগজ তৈরি করবে তৃণমূল।
মানুষগুলো সর্বশান্ত আগুনে তাদের বাড়ি পুড়ে গেছে, তাদেরকে রোহিঙ্গা বলে দিয়ে এই অসভ্যতামি বাংলার মানুষ এই জন্যই এদের বহিরাগত জমিদার বলে। বৃহস্পতিবার নিউটাউনের ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। সঙ্গে ছিলেন বিধাননগর কমিশনারেটের এসিপি পদমর্যাদার অফিসার। এলাকার ভিডিওগ্রাফি করা হয়। কলকাতা টিভি। সম্রাট, আমরা বিধ্বংসী অগ্নিকাণ্ড দেখলাম এবং বিজেপি অভিযোগ করছে যে আসলে এটা ছক, এটা শুধুমাত্র কাকতালীয় হতে পারে না, যে হিয়ারিং শুরু ঠিক মুখে দাঁড়িয়ে যে যে বসতি এলাকায়, যেখানে এই ঝুপড়িতে অনুপ্রবেশকারীদের আস্তানা বলে এর আগে অভিযোগ উঠেছে, সেই ঝুপড়িগুলোতে আগুন লেগে গেল। এটা একটা অ্যালিবাই, যেখানে হিয়ারিংয়ের সময় বলা যাবে যে অগ্নিকাণ্ডে সমস্ত কাগজপত্র ভস্মীভূত হয়ে গেছে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি যে এটা কারুর বিশ্বাসযোগ্য মনে হবে যে এখনো পর্যন্ত নিখোঁজ ভোটার যেটা সংখ্যা দেখা যাচ্ছে ইলেকশন কমিশন 1.83 লক্ষ। 1 কোটি রোহিঙ্গা বলেছিল বাংলাদেশে মুসলমান, যা খুশি। তাহলে বাকি 98.17 কোথায় গেল, এই প্রশ্নটা থাকবে এই কারণেই যে এখানে যে সংখ্যাটা দেখানো হলো সেটা মাত্র 850। যারা বলবে অ্যাটলিস্ট আমাদের কাগজ পুড়ে গেছে, আমাদেরকে দেওয়া হোক, এটা কখনো বিশ্বাসযোগ্য। বিজেপি বাংলায় দাঁড়িয়ে এই মিথ্যে কথার রাজনীতি বারবার বলছে, যেমন লিকার তেমন ফ্লেভার। যাদের প্রথম তিনি বলছেন যে 15 লক্ষ টাকা, 2 কোটি বেকারের চাকরি, নোটবন্দির ফলে কালো টাকা ফেরত আসা। তারপর কি অমিত শাহ কি বলছেন, 2 নম্বরই অমিত শাহ বলছেন যে না, এগুলো সব জুমলা থা। তা জুমলাই যদি প্রাধান্য পাবে তাহলে শুভেন্দু অধিকারী বলতে আপত্তি কি যে 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা। একটা কথা খুব পরিষ্কারভাবে আমি বলি যে কারুর কি মনে হয় 850 জন ভোটারকে বৈধ করার জন্য এতগুলো মানুষের, যাদের চোখের জল, যারা আজকে সব হারিয়ে ফেলেছে, তাদের পাশে না দাঁড়িয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করা উচিত এই এসআইআরের আবহে? আমি জানি না সেটা। এবং খুব সত্যি কথা বলি, বিজেপি শুধু মনীষীদেরকে নয়, বিজেপি বাংলার সাধারণ মানুষকে অসম্মান করে। কেউ যেন না ভাবে বিজেপি শুধুমাত্র মুসলমানদের শত্রু। এই বিজেপি দলিত, এই বিজেপি আদিবাসী, এই বিজেপি প্রান্তিক মানুষ, এই বিজেপি মহিলাদেরও শত্রু। তাই তারা স্নেহায়ন একটা এরকম সময়, বিশেষ করে শীতের মুখে দাঁড়িয়ে এরকম একটা অগ্নিকাণ্ড, যেখানে বহু মানুষ তাদের মাথার উপরের ছাদ সেটা হারিয়েছেন, তাদের সর্বস্ব পুড়ে খাক হয়ে গেছে, সেরকম জায়গায় দাঁড়িয়ে সরাসরি আসলে ওখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা ছিল এবং তাদের কোথাও একটা তাদের এই হিয়ারিংয়ের সময় যাতে তারা এস্টাবলিশ করতে পারে যে তাদের সমস্ত নথিপত্র পুড়ে গেছে, সেই কারণেই একদম প্ল্যান করে এই অগ্নিকাণ্ড। কোথাও এটা যারা ভুক্তভোগী তাদের জন্য ভীষণ ভীষণ ইনসেনসিটিভ একটা মন্তব্য না? দেখো মৌপ্রিয়াদি, তুমি এটা ঠিকই বলেছো যে কালকে এই অগ্নিকাণ্ডে বেশ কিছু মানুষের ঘর বাড়ি পুড়ে গেছে, তাদের মাথার ওপর ছাদ সরে গেছে। তার থেকেও বহু সংখ্যক মানুষের ঘর বাড়ি পুড়ে গেছে, মাথার ছাদ পুড়ে গেছে, কিন্তু তারা ছিল না। কেননা তারা এই এসআইআর শুরু হওয়ার পরে এই ঘুনি বস্তির অনেকেই তারা এখান থেকে চলে গেছে এবং আমরা তাদের একটা হিসাবও দিয়ে দিয়েছি যে একটি বুথে 650 বিশেষ সম্প্রদায়ের মানুষের মধ্যে 450কে পাওয়া যায়নি। এবার আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি তোমাকে। বিষয়টা কোথায় ঘটেছে? ঘুনি বস্তি, এটা ইকো পার্কের পেছন দিকটায়। ইকো পার্ক থেকে বিশ্ব বাংলা গেটের ডিফারেন্স কত? 5.5 কিলোমিটার। তোমাদের প্রতিবেদনে দেখালে যে ওই বিশ্ব বাংলা গেট থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছিল। মানে কতটা আগুন লেগেছিল। সেখানে দমকল মন্ত্রী পৌঁছে গেলেন, স্থানীয় বিধায়ক পৌঁছে গেলেন। দমকল পৌঁছাতে এত দেরি হলো কেন? সে দমকল নেভাতে পারলো না কেন? ঘরগুলো আগুনটা নিভলো না কেন? এনশিওর করা হলো নাকি যে ঘরগুলো পুড়ে যাক, সমস্ত কাগজপত্র পুড়ে যাক, পরবর্তী সময় যাতে আমরা ক্লেম করতে পারি যে এদের ঘর বাড়ি পুড়ে গেছে, এদের কাগজপত্র পুড়ে গেছে, এদের সবাইকে ভোটার লিস্টে নাম তুলতে হবে। আমি বলছি এটা যদি এতটাই কাকতালীয় হয়ে গিয়ে থাকে, তাহলে এই যে মানুষগুলো যারা এসআইআর শুরু হওয়ার পরে এই যে 450 জনের ফিগার আমরা দিয়েছি, যারা আনট্রেসেবল, তারা কোথায় ছিল, তারা কোথায় চলে গেল, এই ফিগারগুলো দিতে হবে। আমরা আমাদের বানানো একটা ছোট্ট পয়েন্ট, এগুলো আমাদের বানানো কথা না, তোমরাও দেখিয়েছো।
এসআইআর শুরু হওয়ার পর থেকে হাকিমপুর সীমান্তে কাদের ভিড় ছিল? কতজনের কারা ভিড়? দলে দলে পালিয়ে গেছে? কতজনের ভিড় হ্যাঁ? ছিল? BSF এর একজন দল। পালিয়েছে। এক সেকেন্ড, একজন পালিয়েছে হাকিমপুর সীমান্ত থেকে, কেন পালালো? এক সেকেন্ড। তারা এতদিন ধরে পালাতে কি দিলে করছিল কেন? বাংলায়? না, আপনারা ধরেননি কেন হাকিমপুর? পালাতে দেওয়াটা আইন নাকি? আপনারা কেন ধরেননি পালাতে তাদেরকে? দেওয়াটা আইন নাকি? আপনারা কেন ধরেন? হ্যাঁ, এই বাংলায় অমিত শাহের আইন। বাংলাদেশের থাকার রাইট নেই। পালাতে রাইট তাহলে নেই। জেল হবে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। হবে, জেল এক হবে। সেকেন্ড, কি বলছে? স্নেহায়ন সম্রাট দুজনকেই থামতে বলছি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে স্নেহায়ন হাজারে হাজারে বললো না বা লাখে লাখে, স্নেহায়ন বললো দলে দলে। প্রশ্ন হচ্ছে এটাই যে হাকিমপুর সীমান্ত দিয়ে প্রথম দিকে প্রায় হাজারে হাজারে বা লাখে লাখে লোক পালাচ্ছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল। ডেফিনেটলি সেখানে মানুষের ভিড়, ডেফিনেটলি তারা স্বীকার করছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছিলেন এবং নানান বেআইনি পথ দিয়ে শয়ে বেশি, হাজারে 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 তোমরাই চিত্র দেখিয়েছো। প্রায় টানা এক মাস ধরে বিএসএফ এর বেরিয়েছে। হিসেবটা কি? বিএসএফ এর হিসেবটা তুমি এক মাস ধরে বিএসএফ এর হিসেবটা না, আমি তোমাকে বলছি দিনে যদি 50টা করেও বেরিয়ে থাকে, এক মাসে 1,500 জন তো এমনি বেরিয়েছে। আমি বলছি তাহলে সেখানে শয়ে শয়ে কি করে হয়? 1 কোটি তো না। আরে আমি 1 কোটি বেরায়নি, 1 কোটির মধ্যে অনেক এর মধ্যেও আছে যাদের এই খসড়া ভোটার লিস্টে চলে গেছে। সব্যসাচী কিছু বলছে, এক সেকেন্ড, আমি সব্যসাচী অডিও আপ করতে বলবো। ভারতের অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করুন স্নেহায়ন। আপনার আমার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বর্ডার সিকিউরিটিতে এতটা ফেল করছেন যে আমাদের দেশে ফরেনার্স অ্যাক্ট থাকা সত্ত্বেও এই বহিরাগতদেরকে আটকে রাখতে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন। উনি পদত্যাগ করুন আপনার ভার্সন যদি সত্যি হয়। সব্যসাচী বাবু, আপনাকে আমি এনশিওর করছি, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ঠিক আছে, বিজেপি নেতা হিসেবে দেখবেন না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে ক্যাটাগরিক্যালি 3 বার বলেছে। আমি তো বললাম আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আমার স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি বলেছেন, আমি শুনেছি, আমার অ্যানসার না না, ও বাইরে আছে, ওকে বলতে দাও। আমার এক সেকেন্ড, ওকে বলতে দাও। শেহান ও বাইরে আছে, ও বলে নিক, তারপর আমি তোমার কাছেই আসবো আমি উত্তর নিতে। সব্যসাচী বলো। আমি এটা বুঝতে পারছি না মৌপিয়াদি, আমরা কতটা অমানবিক হতে, একটা মানুষ যখন ঘর পুড়ে যাচ্ছে গরিব মানুষের, আমাদের তো একটা আন্তর্জাতিক দায়বদ্ধতাও আছে, আন্তর্জাতিক মানবাধিকার বলে বস্তু আছে। আমরা সেই ঘটনাটাকে আমরা ভোটার লিস্টের সাথে লিঙ্ক করে দিচ্ছি। মানে আপনার কাছে মানুষের গুরুত্ব মানুষ হিসেবে নয়, ভোটার হিসেবে বেশি। এটাই ভারতীয় জনতা পার্টি। এত অমানবিক কেন হচ্ছেন? যদি আপনার মনে হয় এরা বিদেশি রোহিঙ্গা, কেন আপনার দেশের আইনের প্রতি আস্থা নেই? কিন্তু সব্যসাচী স্নেহায়ন আপনি যে কমপ্লেন যুক্তিটা করুন। দিচ্ছে যে আমরা তো তাদের জানি, এক যখন সেকেন্ড, ঘর গুনি পুড়ে বস্তি, যাচ্ছে এক আপনি সেকেন্ড, তখন এই কথাটা বলছেন। গুনি এটা বস্তি নিয়ে এমন রাজনীতি একটা করছেন। জায়গায় লোকেটেড যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ যে মেইন যে আমাদের রাস্তা, যে নিউ টাউনের যে রাস্তা, সেই রাস্তা থেকে একদম ঢিলছোড়া দূরত্বে। এবং আমরা জানি যে ওই জায়গায় নিউ টাউনের গত কয়েক বছরে যেভাবে সেখানে বসতি বেড়েছে, সেখানে বেশিরভাগ বড় বড় লোক, তারা তাদের বাস, সমস্ত রকমের যে অ্যামেনিটিস, সেই অ্যামেনিটিস রয়েছেন, রীতিমতো একটা উন্নত শহরের সমস্ত পরিকাঠামো রয়েছে। সেখানে দমকলের সঠিক টাইমে না পৌঁছানো বা দমকলের প্রথম গাড়িগুলো যাওয়াতে সেখানে জল না পাওয়া, এই সমস্তগুলো কি জাস্ট কাকতালীয়? দমকল মন্ত্রীর পরে দমকল পৌঁছেছে। দেখুন, দমকল মন্ত্রীর ব্যর্থতার, পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা, একটার পর একটা কলকাতা শহর জুড়ে আগুনে বস্তি পোড়ার ঘটনা, অন্যান্য জায়গায় বস্তি পোড়ার ঘটনা, বড় বাড়ি তৈরি করার আগে বস্তি পুড়িয়ে দেওয়া, ঠিকা জমিতে বস্তি পুড়িয়ে দেওয়া, এটা চলছে। তৃণমূল আমলের এটা ফিচার। কিন্তু সেটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকার দরকার মৌপিয়াদি। এই ঘটনা ঘটলে তার তদন্তের দাবি করুন, তৃণমূলের বিরুদ্ধে তদন্ত দাবি করুন। তার মানে এই নয় ওই মানুষগুলোকে দাগিয়ে দেওয়ার রাজনীতি যদি বিজেপি করতে যান তাহলে বুঝতে হবে তারা অমানবিক। ওই পদ্ধতিটা ওয়েট করতে পারে। মানবিক হন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমস্যার সমাধান করুন। আগে মানুষগুলোর পাশে দাঁড়ান। ঘর পোড়া মানুষগুলোর পাশে যদি আমরা দাঁড়াতে ব্যর্থ হই, কাল থেকে আমাদেরকেও মানুষ বলে মনে করবে না, বলবে এদের কাছে ভোট গুরুত্বপূর্ণ। আপনি যে দাবি করছেন এই দাবি যদি মিথ্যা প্রমাণিত হয়, সত্যি হলে তো বলছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করার, আপনি যদি যে দাবি করছেন এটা যদি মিথ্যে হয়, আপনার কথার ভিত্তিতেই তো কিন্তু অনেক বেশি
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে স্নেহায়ন। স্নেহায়নের খুব সতর্ক সংক্ষেপে এই স্নেহায়নের ধরনের response কথাগুলো নেবে, বলবেন না আপনাদের মিতার নেতারা কাছে আসবো, এক এগুলো second, বলছেন সব্যসাচী, খুব উদ্দেশ্য সংক্ষেপে প্রণোদিত ভাবে। আসবো সব্যসাচী, খুব সব্যসাচী বাবু, আমাদের ভার্সানটা আমাদের মুখ থেকে বেরাক, আমাদের ভার্সানটা আপনি দেবেন না। আমরা প্রথম থেকে বলে এসেছি এটা তদন্ত হোক, এবং যে দিনের পর দিন যেভাবে আগুন লাগানো হয়েছে, এক একটা আগুনের পেছনে, অগ্নিকাণ্ডের পেছনে এক একটা কারণ ছিল, এবং প্রতিটা কাণ্ডের পেছনেই আমরা বলেছি তদন্ত করা হোক। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে অন্য কাণ্ডের কারণগুলো আর এই কাণ্ডের কারণটা দুটো কিন্তু সেম না, এবং আমরা বলছি যে কারণেই করা হোক, যে মানুষগুলোর ঘর পুড়েছে তাদেরকে রিনোভেশনও দেওয়া উচিত। কিন্তু আরেকটা কথা বলুন, কালকে আগুন লাগলো, দমকল পৌঁছাতে পারলো না, আপনারা প্রতিবেদন দেখাচ্ছেন মৌপিয়াদি অলরেডি জেসিবি পৌঁছে গেছে, পৌঁছে যতটা ট্র্যাশ পড়ে আছে ট্র্যাশটা ক্লিয়ার করতে এত মানবিক তো আমরা হয়েছে, আমরা তো তদন্ত দাবি করছি, কিন্তু কারা অমানবিক হয়ে আগুনগুলো লাগালো সেটা প্রশ্ন করবেন না। সিপিএম এর অসুবিধা কোথায় হয় তৃণমূলকে একটা প্রশ্ন করতে, সিপিএম এর অসুবিধা কোথায় হয় প্রশ্ন করতে, যে এই কারা হাকিমপুর সীমান্ত দিয়ে বেরিয়ে গেল, তোমরা 15 বছর ধরে ধরো নিয়ে গেল। আপনাদের মতন তো নয়, তৃণমূলের বিরুদ্ধে তো আমরাই লড়ে যাচ্ছি, আপনারা তো আমরা লড়ে লড়লে আপনারা সেট করে নেন। আচ্ছা দেখুন, যদি অগ্নিকাণ্ডের পরে যদি ইমার্জেন্সি সার্ভিসেস যেগুলো ছিল, দমকল যদি পৌঁছতে দেরি হয়ে থাকে এবং ইমার্জেন্সি সার্ভিসেস যদি সেখানে সময় মতো না গিয়ে থাকে, তাহলে আপনারা তদন্তর দাবি তো করতেই পারেন, কিন্তু সব জায়গায় যে আপনারা অনুপ্রবেশকারী খুঁজছেন এবং সব জায়গায় যে আপনারা ভোটার তালিকা খুঁজছেন, এই মাইন্ডসেটটা থেকে বেরিয়ে আসতে হবে। সব জায়গায় আপনারা, আমরা জানি আপনারা নিরাশ হয়েছেন যে বাংলাদেশি খুঁজে পাননি, রোহিঙ্গিয়া খুঁজে পাননি, আপনাদের ভোটের বাজার গরম করার জন্য যে পলিটিক্যাল ন্যারেটিভের প্রয়োজন ছিল সেটা আপনারা সামনে রাখতে পারছেন না, বোঝা যাচ্ছে আপনাদের ফ্রাস্ট্রেশন, বোঝা যাচ্ছে। কিন্তু যেখানে একটা কিছু গরিব মানুষ সর্বশান্ত হয়েছে, সেখানে মানবিকতা ছেড়ে দিন। এরা রোহিঙ্গিয়া হোক, বাংলাদেশি হোক বা আমাদের দেশের নাগরিক হোক, যদি এরা ফরেনার্স হয় তাহলে তো আইন আছে, দেশের আইনের উপরে ভরসা রাখুন। সেটার উপরে ভরসা না রেখে যেখানে একটা অগ্নিকাণ্ড হলো, এতগুলো মানুষ সর্বশান্ত হয়ে গেল, সেখানে গিয়েও আপনারা এটা দাবি করছেন না যে যেন দমকল দেরিতে এসেছে সেটার জন্য তদন্ত হোক, সেখানেও আপনারা বলছেন এটা ভোটের রাজনীতি, 450 জন মানুষ যাতে ভোটার তালিকায় তাদের নাম পায় সেই জন্য কোনো ষড়যন্ত্র চলছে। আর অমিত মালভিয়ার, আমি এক্স হ্যান্ডেলে ওনার পোস্ট দেখেছি, ওনার কাছে যদি কোনো তথ্য থাকে, কোনো প্রমাণ থাকে, তাহলে উনি যান ইনভেস্টিগেটিং এজেন্সিকে সে তথ্য দিন। কিন্তু এরকম ভাবে হাওয়াতে বলা, কথা বলা, এরকম অভিযোগ করা ভীষণই আনফর্চুনেট। সম্রাট স্নেহানন্দের যে বক্তব্যটা, যে গোটাটার মধ্যে এমন অনেক কিছু চোখে পড়ার মতো অসঙ্গতি রয়েছে, যেগুলো থেকে একটা সন্দেহ করাই যেতে পারে যে এই কালকে আগুন লাগানোটা, এই অগ্নিকাণ্ডটা, সেটা একদম পরিকল্পনা মাফিক করা হয়েছে। যেমন ও বলছে দমকল পৌঁছানোর ক্ষেত্রে দেরির ব্যাপারটা। একটা ছোট পয়েন্ট, গুণীবস্তি নিয়ে অভিযোগ কিন্তু আমরা কালকে করিনি, আমরা আগে থেকেই করছি যে গুণীবস্তিতে কিন্তু অনুপ্রবেশকারীদের আস্তানা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি সংক্ষেপে দুটো কথা বলি। এক হচ্ছে স্নেহান হাকিমপুরের কথা বললো, শয়ে যা বললো, আমি শুধু বিএসএফ এর তথ্যটা বলি। বিএসএফ এর তথ্যটা হচ্ছে 4000 মানুষ হাকিমপুর দিয়ে গেছে। প্রশ্ন থেকে যাবে কিভাবে গেল, কেন গেল? যখন আমার দেশের আইন আছে অবৈধ অনুপ্রবেশকারীদের কমপক্ষে 5 বছরের জেল এবং তাদের জরিমানা হবে, তাদেরকে বেরোতে দেওয়া হলো কেন, এই প্রশ্নটা থেকে যাবে। দ্বিতীয়ত, স্নেহানন্দের বিএসএফ এর ওপরই কোনো ভরসা নেই, অমিত শাহের বিএসএফ এর ওপর কোনো ভরসা নেই, বিজেপির মুখপাত্রের আজকের বক্তব্যে প্রমাণ। 3 নম্বর কথা আমি যেটা বলছি, সত্যি কি রোহিঙ্গা খুঁজছে বিজেপি? আমি হরদীপ সিং পুরীর এই টুইটটা দেখাচ্ছি। হরদীপ সিং পুরী 2022 সাল 17ই আগস্ট তিনি পরিষ্কার টুইট করছেন, দিল্লিতে যারা রোহিঙ্গা তাদেরকে আমরা দিল্লিতেই বাসস্থানের ব্যবস্থা করে দেব। যদি দিল্লিতে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে ভোটের মুখে রোহিঙ্গা রোহিঙ্গা বলে একটা ঘৃণার প্রচার, একটা হিন্দু মানুষদের মধ্যে রোহিঙ্গা মানে বোধহয় উগ্রপন্থী, রোহিঙ্গারা বাংলায় ছেয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, এই প্রচারটা, এই জুজু, আমরা যেমন ছোটবেলায় জুজু দেখানো, একদম একদম জুজু আসছে, তোমরা সব জায়গাতেই রোহিঙ্গা কি, রোহিঙ্গা কেন, এটা আমার ধারণা যে বেশিরভাগ মানুষই এর উত্তর জানেন না। রোহিঙ্গা কি, রোহিঙ্গা কেন, কিন্তু রোহিঙ্গাকে একটা ভীষণ একটা সেই ভীষণ একটা জুজুর মতো একটা ভীষণ ভয় পাওয়া একটা তৈরি করা হয়েছে। স্নেহায়ন, না দেখুন, বিষয়টা হচ্ছে কি শুধুমাত্র রোহিঙ্গা না, আমরা বলেছি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা যারা আছে, যাদের নাম আমাদের ভোটার লিস্ট আছে, তাদেরকে বাদ দিতে হবে।
এবার বিষয়টা আমি বলি, প্রথমেই আমি একটা কথা বলেছি, এটা ফাইনাল লিস্ট না, ফাইনাল লিস্ট 14ই ফেব্রুয়ারি, এবং সেদিনও যেন তৃণমূল কংগ্রেস ওই লিস্টটাকে স্বাগত জানায়। আজকে খসড়া তালিকা, কিন্তু খসড়া তালিকাটা লিস্ট তোমরা বার করবে না, নির্বাচন কমিশন বার আমি করবে। তোমার সঙ্গে বলিনি, আমি একটু শেষ করি। নির্বাচন আমি কমিশনের শেষ কথা করি, বলে আমি কি শেষ করে? করি, আমি শেষ করি। বিষয়টা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই 58 লাখের নাম বাদ গেছে, ঠিক আছে? 58 লাখের মধ্যে ধরে নাও যারা মৃত ভোটার প্রায় 24 লাখের মতো, যারা শিফট করে গেছে অন্য জায়গায় চলে গেছে প্রায় 20 লাখের মতো, ডাবল এন্ট্রি ছিল, ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ছিল প্রায় 1.5 লাখের মতো, আদার্স আছে কম 50 লাখের মতো। একটা খুব ইন্টারেস্টিং ফিগার আছে, 50 লাখ? শেষ করি। আদার্স 50 লাখ কিনা সেটা বলো না। আদার্স না, আমি আসছি কোনটা নিয়ে, কোনটা তুমি others 50 আরে লাখ কোথায় বলে ওটা কোথায় clear হচ্ছে না। কোথায় আছে, কোথায় তোমাদের জলটা মেশানো আছে বলছি তো। আনট্রেসেবল 12 লাখের মতো। আচ্ছা, এই আনট্রেসেবল কারা? প্রায় 12 লাখের মতো, যাদেরকে বিএলও খুঁজেই পেল না। বিহারে আছে, বিহারে বিহারে আছে, ঝাড়খণ্ডে আছে। চলে এসো, এক মিনিট, তাহলে তুমি স্বীকার করছো যে এই পরিবারগুলো প্রায় 12 লাখ মানুষ পার্মানেন্টলি মাইগ্রেটেড হয়ে বাংলা থেকে চলে গেছে, আর না হলে এরা এখান থেকে দেখার দায়িত্ব তো ইলেকশন কমিশনের। পালিয়ে গেছে। দু জায়গায় ভোটার লিস্টে নাম 1-2 লাখ না, 12 লাখ বিহারের ভোটের সময় ওই অঞ্চলে ফাঁকা ছিল কেন? 12 লাখ মানুষকে বিজেপি একদম মানে এরা কোথায় গেল? এরা কোথায় জানি না কিভাবে বলছে এখন অবধি, এবং এখন অবধি আমি আরেকটা কথা বলি, এখন অবধি দিদি, এখন অবধি আপনাদেরও বিএলএ2 আছে, সম্রাট দাদেরও বিএলএ2 আছে, সব্যসাচী দাদেরও বিএলএ2 আছে, কটা অবজেকশন জানিয়েছে এই 12 লাখ নিয়ে? কটা অবজেকশন জানিয়েছে? এখন অবধি সব্যসাচীদা একটা খুঁজে পেয়েছে, তুমি দুটো খুঁজে পেয়েছো। বিষয়টা হচ্ছে এই যে আনট্রেসেবল ভোটার 12 লক্ষ পড়তে হবে নাকি? বিএলও পেল না, তোমাদের বিএলএ2রা পেল না, মুখ্যমন্ত্রীর বুথে 127 জনের নাম বাদ চলে গেল। তোমরা এই যে ভোটার লিস্টে এই যে গরমিলগুলো এতদিন ধরে হয়ে থেকেছে, সেইটা শুদ্ধিকরণটা তোমরা এতদিন ধরে বিরোধিতা করলে কেন? তোমরা এতদিন ধরে বিরোধিতা করলে কেন? সব্যসাচী আসবো সম্রাট। আমি একটা কথা বলি, মুখে 7.5 কোটি ভোটার তাদের মধ্যে আমি ধরে নিলাম বাংলাতে মানে বেশি শতাংশ ভোট পড়ে, তাহলে 85% ভোট পড়ে নিচ্ছে, আমি ম্যাক্সিমামটা ধরে নিচ্ছি। তাহলেও 1.12 লক্ষ মানুষ যারা প্রতিটা নির্বাচনে ভোট দেয় না, সেখান থেকে 58 লক্ষ, আর বাকিরা যারা কোনো কারণে অসুস্থতার জন্য ভোট দিতে যায় না, অনিচ্ছায় ভোট দেয়। দ্বিজেন মুখোপাধ্যায় বিধাননগর কর্পোরেশন ইলেকশনে এসে ভোট দিয়ে গেছে, আরে প্রমাণ করে দাও। তাহলে আর প্রমাণ কোথায়, মানে কি ভোটার লিস্টে? তাহলে একটা জিনিস তো মানতে হবে, আরে এরা তো ভোট দিয়েছে, এই যে 1.12 লক্ষ মানুষ কিন্তু শেষ নির্বাচনেও ভোট দেয়নি। যদি আমি সব্যসাচীদা ডিনাই করতে পারবে, ওনারা ডিনাই করতে পারবে যে ওরা বলেনি যে মৃত ভোটাররা ভোট দিয়েছে কর্পোরেশন ইলেকশনে, পৌরসভা ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে, লোকসভা বিধানসভা দেয়নি? তাহলে এই মত তো এটা বললেন না। নাও দিয়ে থাকে, তাহলে আপনাদের অসুবিধা, লোকসভা বিধানসভা দেয়নি তাও হয়েছে, আপনারা স্বাগত জানেন না। তাহলে ববি হাকিমকে কেন বলতে হচ্ছে যে এত নাম বাদ পড়েছে, পারলে আমাকে কলকাতা কোটায় হারিয়ে দেখা? অসুবিধাটা কোথায়? মেনে নিন তো, আপনারা মেনে নিন যে হ্যাঁ ঠিক আছে, মৃত ভোটারদের নাম বাদ গেছে, আমরা মেনে নিন। মৃত ভোটারদের বাদ দেওয়া নিয়ে অসুবিধা করেছে। বাদ দেওয়ার সাথে অনুপ্রবেশের সম্পর্কটা কোথায় ভাই? দেখুন, আমি প্রথম থেকেই এই কথাটা বলছিলাম, দেখুন এসআইআর কে তো আমরা কোথাও মানে চ্যালেঞ্জ করিনি। আমরা বলেছি এসআইআর প্রক্রিয়াতে এই যে লিঙ্কিং আর এনুমারেশন ফর্ম, এই দুটো বিষয়টা আনকনস্টিটিউশনাল। যে কারণে আমরা স্বাধীনতার লড়াই লড়েছিলাম, যে কারণে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, যে কারণে সার্বজনীন ভোটাধিকার, সব মানুষ সমান ভোটাধিকার পাবেন, সেই জায়গা থেকে আমরা কোথাও সরে যেন না আসি, তার জন্য আমাদের চ্যালেঞ্জ এনুমারেশন ফর্ম এবং লিঙ্কিং। কেন 2002, কেন 2003 নয়? আজকে এতগুলো কথা বিজেপির প্রতিনিধি বলছেন, নির্বাচন কমিশন কোনো জায়গায় এই কথাটা পরিষ্কার করে বলেছেন? এক্সেপ্ট সুপ্রিম কোর্টে বলেছেন যেহেতু কেন্দ্রীয় সরকারের সরাসরি নাগরিকত্ব দেখার অধিকার নেই, তাই আমি নাগরিকত্ব দেখতে যাচ্ছি। না, আমি একটা সিম্পল প্রশ্ন করি, দাদা আপনারা শুনলাম তো মন দিয়ে, একটা প্রশ্নটা নিন। আমি আপনার উপর বিলিভ করি যে আপনি অ্যান্সারটা দিতে পারবেন। এই যে 24 লক্ষ ডেড ভোটার বাদ গেছে, এই যে সম্রাট দ্বারা যেটা ক্লেম করছে এই 24 লক্ষ কোনোদিন ভোট দেয়নি, আপনি এই তথ্যটাই বিলিভ করেন যে এই যারা মৃত ভোটার বাংলার বিভিন্ন নির্বাচনে তাদের নামে করে তৃণমূল কংগ্রেস ফলস ভোট মারেনি, এই অভিযোগ সিপিএম করেনি? তাহলে আজকে যেগুলো বাদ যাচ্ছে এগুলোকে স্বাগত জানানো উচিত। তাহলে আপনারা বিরোধিতাটা করেছিলেন এসআইআরে, তৃণমূলের সাথে গলা মিলিয়ে আপনারা ভোটার বাড়ানোর নামে আজকে এই নামগুলো যখন বার করে দেওয়ার সঙ্গে তখন আমাদের ভোটার লিস্ট পিউরিফাই হচ্ছে। এটা অসুবিধাটা কোথায়? এটা অসুবিধাটা কোথায়? আপনারা এই যে এই নামগুলো যখন ভোটার একটা ক্যাটাগরি, অনুপ্রবেশ একটা ক্যাটাগরি, দুটোকে আপনি আনছেন কেন? যে লক্ষ মানুষদের কাছে এখন দুটো তো আলাদা বিষয়, যাদেরকে আপনি বলাচ্ছেন ইয়ারোর সামনে হিয়ারিং এ যেতে হবে,
আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম এবং কংগ্রেসের সাথে অন্যান্য পার্টিজও ছিল। আমরা বলেছিলাম যে এসআইআর প্রসেসে কিন্তু নাগরিকতাকে নির্ধারণ করা যেতে পারে না। এসআইআর প্রসেসে এটার পরিধি কি, যে ভোটার লিস্টকে ইন্টেন্সিভ রিভিশন করা। ভোটার লিস্টে যারা বৈধ ভোটার তাদের নাম থাকবে, যারা অবৈধ ভোটার তাদের নাম বাইরে যাবে। যে 30,59,000 মানুষের কাছে একটা সিইও অফিস থেকে নোটিশ এসেছে, যে তাদের কাছে নোটিফিকেশন গেছে যে তাদেরকে দেখাতে হবে, তাদের ম্যাপিং করা সম্ভব হয়নি 2002-এর ইলেকটোরাল লিস্টের সাথে, এবং তাদেরকে দেখাতে হবে যে তাদের মা বা বাবার জন্মস্থান এবং জন্ম তারিখে সাপোর্টিং ডকুমেন্টস। আমাদের প্রথম থেকে কথা ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু কারো নাগরিকতা ঠিক করতে পারে না, এবং এই ব্যাপারটা আমরা এখনো বলতে চাই যে আপনারা অন্য ডকুমেন্টস দেখুন, কারণ 80s-এ জন্ম নিয়েছে এরকম বহু মানুষ থাকতে পারে যাদের কাছে হয়তো তাদের মা বাবার জন্মস্থান এবং জন্ম তারিখের সাপোর্টিং এভিডেন্স নেই। এছাড়া আরেকটি অবজারভেশন যেটা এসেছে সিইও অফিস থেকে, there has been a figure quoted of 1,30 lakhs, যেখানে ম্যাপিং সম্ভব হয়েছে 2002-এর ইলেকটোরাল লিস্টের সাথে, কিন্তু সেই ম্যাপিংয়ে কিছু ভুল থাকতে পারে বা কোনো গ্লিচ থাকতে পারে, এইটার একটা অবজারভেশন করা হয়েছে। তো আমাদের প্রশ্ন থাকবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে যে আপনারা কি তাহলে বলতে চাইছেন যে এই 1,30 lakhs-এরও আপনারা নোটিশ পাঠাবেন, এবং যদি পাঠান এবং যদি ইয়ারোর কাছে আসে আজকের দিনে যা আমাদের রিসোর্স বেস আছে, তাহলে তো এটা লজিস্টিক্যাল নাইটমেয়ার হয়ে যাবে। কাজে সময়সীমা বাড়ানো দরকার, ইন্টেনসিভ রিভিশন যাতে ভুল ভ্রান্তি না হয় সেটা দেখার প্রয়োজন রয়েছে। একটা ভোটার লিস্টে 13.5 লক্ষ নাম পাওয়া গেছে যাদের বাবা এবং মার নাম সেম। একটা ভোটার লিস্টে প্রায় 12 লক্ষ নাম পাওয়া গেছে যাদের বাবার বয়স 15। সবার বাবার নাম রামকমল দাস। একটা ভোটার লিস্টে 24 লাখ নাম পাওয়া গেছে। জাতীয় পিতা বললে এখন রামকমল দাস বলে ডকুমেন্ট পাওয়া বলে এরা চিৎকার করছে। এক বছরে 5টা বাচ্চা হয়েছে কিনা এদের ডকুমেন্ট পাওয়া বলেই সবাই গায়ে লাগছে। কেন? যাদের বাবার নাম এক, রাহুল গান্ধী গিয়েছেন ব্রাজিল, হাজার এক সেকেন্ড ব্রাজিলিয়ান মডেল পাওয়া গেছে এবং হাউস নাম্বার 0 রাহুল গান্ধী দেখিয়েছিলেন যে স্নেহান ব্রাজিলিয়ান মডেল, তিনি কতগুলো ব্রাজিলিয়ান মডেল 22 বার ছবি এসেছে হরিয়ানার ভোটের লিস্টে। 37টা সন্তান, এক বছরে 15 জন। এবং আপনারা এত স্পর্শকাতর কেন হয়ে যান ইলেকশন কমিশনকে নিয়ে কথা বলে? আপনারা তো ইলেকশন জাতীয় কমিশন পিতা বললে রামকমল দাসের নাম স্পর্শকাতর হয়ে যায়। ইলেকশন কমিশন আপনারা অনুপ্রবেশকারীদের ডকুমেন্ট দেখতে গেলে স্পর্শকাতর হয়ে যায়। আমি তো বলি আমি চাইলাম অনুপ্রবেশকারীদের ডকুমেন্ট চাইতে তৃণমূল আমরা তো বলছি আমরা তো বলছি বারবার এই কথা। আমি বলছি হিয়ারিং এর টাকা আমার তো প্রবলেম নেই, আমার তো হিয়ারিং এর প্রবলেম নেই, তাহলে এই মানুষগুলো হিয়ারিং এর প্রবলেম কি আছে? আমরা তো প্রসেসে ভ্যালিডিটি কথা ভারতীয় বলছি। জনতা পার্টির ভার্সন শুনে যেটা মনে হচ্ছে, দেখুন ভারতবর্ষের বুকে এই মুহূর্তে একটাই কাজ আছে, সেটা হচ্ছে ভোট। আমি এটাই বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। আমার ধারণা প্রত্যেকটি মানুষ আমরা আগে নাগরিক, এবং নাগরিক হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সংবেদনশীল হওয়া। নির্বাচন ভোট করে যদি আমরা এইরকম ভাবে করতে থাকি, এত 120 কোটি একটা জনসংখ্যার মধ্যে আপনি সংখ্যা দেখাচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। পরীক্ষা দিলেই আমার রেজাল্ট খারাপ হবে, আমি পরীক্ষা চাইতাম না। আমি এটা অন লাইটার নোট বললাম, সব্যসাচী তুমি সেরকম কেন দেখুন, বলছো? একে আপনি বলতেই পারেন যদি আপনার মনে হয় যে এইটা যদি মূল কথা হয়ে যায়, আগে নাগরিকের থেকে যদি শুধুমাত্র ভোটার আইডেন্টিটি বিকামস ভেরি ইম্পর্টেন্ট, তাহলে সেটা দেখুন হাতে নিয়ে আপনি থাকতে পারেন। কিন্তু আমার কাছে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, সম্রাট বাবুদের দল অত্যন্ত খারাপ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সম্রাট বাবুদের দল ছাপ্পা, জাল, চুরি, ভোটের দিন মারধর সবকিছু করতে থাকেন। কিন্তু আমাকে একটা কথা বলুন, সম্রাট বাবুদের দলের বিরোধিতা করার নামে যদি পশ্চিমবাংলার সাধারণ গরিব মানুষকে হ্যারাস করা হয়, 14 বছরে এত ভালো হয়ে গেছে না একদম শেষ। আমি সবার কাছে মাপ জানাচ্ছি, এখানেই শেষ করছি। বাংলা বলছে, দেখতে থাকুন কলকাতা টিভি।